নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আরেকবার দেখছেন হাই নিউজ। আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের স্বাগত জানাচ্ছি ইনসাইটের একটি নতুন পর্বে। আর কিছুদিনের মধ্যে আমরা আবার একটা বিধানসভা নির্বাচনের মুখোমুখি হব। 2024 সালে একটা বড় নির্বাচন পেরিয়ে আসার পর 26 সালে আবার একটা বড় নির্বাচন, এবার রাজ্যের শাসক নির্বাচিত হবেন। এই নির্বাচন মানে গণতান্ত্রিক নির্বাচন। আমরা ভোট দিয়ে দেশের মানুষ শাসক নির্বাচন করি। ভাবতে পারেন আজ থেকে প্রায় 1300 বছর আগে ভারতবর্ষের এই অংশে, এই বাংলাতেই এভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজা নির্বাচিত হয়েছেন। ইতিহাসে আমরা যখন স্কুলে পড়েছি তখন কিন্তু আমরা এর ছোঁয়া পেয়েছি। সেখানে উল্লেখ করা হয়েছে যে গোপাল, পাল বংশে যিনি পত্তন করেন, তিনি আসলে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন। ভাবলে কিরকম লাগে, এই গণতন্ত্র খুব আধুনিক একটা কনসেপ্ট, কিন্তু 1300 বছর আগের বাংলায় গণতন্ত্র ছিল। অদ্ভুত ব্যাপার হচ্ছে বাংলার একটা কনসিস্টেন্ট হিস্ট্রি কিন্তু নেই। বাংলার যে একটা ধারাবাহিক হিস্ট্রি গত 1,500-2,000 বছরের পাওয়া যায় না। আজ আমাদের সঙ্গে রয়েছেন শান্তনুবাবু, শান্তনু জানা, যিনি বাংলার ইতিহাস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। ওনার একটি সাম্প্রতিক বই তমস্বী যুগ ও তুঙ্গিস বা তুঙ্গিশো, এই বইটিতে ওই 700 বা 800 খ্রিস্টাব্দের বাংলা এবং সেই সময়ের যে অরাজকতা, মাৎসন্যায়, এই বিষয়গুলি আলোচিত হয়েছে। আমি স্বাগত জানাচ্ছি শান্তনুবাবু আপনাকে। এবং প্রথমে একটু জেনে নেওয়া দরকার যে বাংলার ইতিহাস বলে আমরা আলাদা করে ভাবি না, এটাই কি আপনাকে ভাবিয়েছিল এবং তারপরে কি আপনি মুখ্যত বাংলার ইতিহাসই খোঁজ করেছেন? একদম তাই। আমরা ছোটবেলায় যখন ইতিহাস পড়ি পাঠ্য বইয়ে, তখন কিন্তু বাংলার ইতিহাস আলাদা করে আমাদের পড়ানো হয়নি। সামগ্রিক ভারতের ইতিহাস পড়েছি, প্রতিবেশী দেশের ইতিহাস পড়েছি, কিন্তু বাংলার ইতিহাস সেইভাবে আমাদের পড়ানো হয়নি। তখন ব্যাপারটা আমাকে ভাবিয়ে তুলেছিল যে ভবিষ্যতে যদি আমি সময় পাই বাংলার ইতিহাস আলাদা করে খুঁজব। কনসিস্টেন্ট হিস্ট্রি নেই কেন? মানে এটা কি ভারতবর্ষেরও নেই? যেমন প্রাচীন ভারতের ইতিহাস সেইভাবে কনসিস্টেন্টলি পাওয়া যায় না, বাংলাও কি ওই একই রকম ভাবে বা একই কারণে? না, বাংলা ইতিহাস একটু স্বতন্ত্র। প্রথমত বলি, বাংলায় যারা থাকেন মানে ইন্দো আরিয়ান ভাষাগোষ্ঠীর মানুষ, এদের সাথে কিন্তু অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষ, ভোট ব্রহ্ম ভাষাগোষ্ঠীর মানুষ এবং দ্রাবিড় ভাষাগোষ্ঠীর মানুষের মিল মানে মিশে গিয়েছে একটু বেশিভাবেই। প্রোটো অস্ট্রালয়েড মানুষদের মিশ্রণটা এখানে বেশি হয়েছে, যা কিনা আমাদের অবশিষ্ট ভারতের ইন্দো আরিয়ান ভাষাভাষীদের থেকে একটু পৃথক। তার ফলে প্রথম থেকেই ভাষাগত দিক থেকে এবং নৃতাত্ত্বিক দিক থেকে বাঙালি কিন্তু মানে পূর্ব ভারতের বাঙালি কিন্তু একটু হলেও স্বতন্ত্র। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং অ্যাঙ্গেল। বাংলায় যারা আমরা আছি, আমাদের যদি অ্যানসিস্ট্রি দেখা হয়, ইতিহাস দেখা হয়, গোটা ভারতের অন্য জনগোষ্ঠীর সঙ্গে আমাদের একটা স্বাতন্ত্র চিরকালই ছিল। একদম একদম সেটাই। এবং তার ফলে কি বাংলার সংস্কৃতি ইত্যাদিগুলো, মনস্তত্ত্ব সবই একটা স্বতন্ত্রতা রেখে চলেছে। তারা ভারতবর্ষের সঙ্গে তো নিশ্চয়ই ভারতীয় তো বটেই, কিন্তু তারা তাদের একটা স্বতন্ত্রতাও তারা রাখতে চায়। মানে অন্তত 3000 বছর বা 2000 বছর আগে এরকম ইতিহাস পাওয়া গিয়েছে। এখন আমাদের ধরুন, আমরা ইতিহাস কতটুকু পড়ি, সাধারণত স্কুল কলেজে যেটুকু, যদি কেউ ইতিহাস নিয়ে পড়েন তাকে একটুখানি বিস্তারিত পড়তে হয়, না হলে আমাদের বল্লাল সেন, লক্ষণ সেন বা সেন বংশ, তার আগে পাল বংশ, তার আগে শশাঙ্ক, এই হচ্ছে আমাদের ইতিহাসের জ্ঞানের দৌড়। কিন্তু আরো যদি পিছিয়ে যাওয়া যায়, সবসময় তো ইতিহাসের মধ্যে আমরা গৌরব খুঁজি। আমাদের বাংলারও ইতিহাসের মধ্যে আমরা বাঙালি হিসেবে তো গৌরবই খুঁজবো। আলেকজান্ডার এসে ফিরে গিয়েছিলেন কারণ তিনি খবর পেয়েছিলেন যে বাংলার বাহিনী, মানে সেই সময় বাংলা নিশ্চয়ই বলা হতো না, কিন্তু সেই বাহিনী এত বেশি শক্তিশালী যে সেখানে গিয়ে আমি সুবিধা করতে পারবো না। অর্থাৎ এই যে খাপছাড়া কিছু বিষয়, খাপছাড়া কিছু, আমি বলবো হয়তো এটা গল্প, এর কোনো সঠিক আর্কিওলজিক্যাল এভিডেন্স হয়তো নেই, এর বাইরে কিন্তু সত্যি বাংলার ইতিহাস কিছু নেই। বাংলার ইতিহাস একদম নেই বলবো না, আমরা খুঁজে পাইনি এখনো। তার অনেকগুলো কারণ রয়েছে। একটা তো আমি বললাম যে ভাষাগোষ্ঠীর তফাৎ। অবশিষ্ট ভারত যখন সাহিত্যে, কাব্যে, দর্শনে এগিয়ে চলেছে, তখন কিন্তু এই অবৈদিক ইন্দ্রো আরিয়ান গোষ্ঠী তাদেরকে কিন্তু ব্রাত্য করেই রেখেছিল, সরিয়ে রেখেছিল। স্বাভাবিকভাবেই আমরা তাদের সাহিত্যে, তাদের দর্শনে আমরা এই বাংলার ইতিহাস পাইনি আর কি।
আর কয়েকটা কারণ রয়েছে, সেটা আমি বলবো। একটা ধর্মীয় কারণ বলা যেতে পারে। এই যে বললাম ইন্দো আরিয়ান গোষ্ঠী, ভাষাগোষ্ঠী, এরা যখন ব্রাহ্মণ্য বৈদিক মানুষদের থেকে আলাদা হলেন, তখন এরা জৈন এবং বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত হলেন বেশি করে। তো তার ফলে আর্যদের থেকে অবহেলা পেয়েছেন, এবং এবং তারপরে মুসলমান যখন এলেন, তখন এই বৌদ্ধরা বিতাড়িত হতে লাগলেন, তাদের হত্যা করা হতে লাগলো, তাদের বই ধ্বংস করে দেওয়া হলো। তখন তারা ভয়ে তাদের কি পুঁথিগুলো নিয়ে তারা দুর্গম পাহাড়ে চলে গেলেন, কেউ কেউ তিব্বতে, এখন নেপালে, ভুটানে, ওই দিকে চলে গেলেন। তার ফলে আমাদের দেশের নিদর্শন, অন্তত এই টেক্সটগুলো কিন্তু নেই, এত কম আছে যে আমরা এত খুঁজেও পাচ্ছি না। আমি একটা ছোট্ট কথা বলি। আমি একটু আগেই বলছিলাম ধর্মপাল বা গোপাল, এই ধরনের পাল বংশের কয়েকজন রাজা বড় বিখ্যাত, তার আগে শশাঙ্ক, আর পরবর্তীতে সেন বংশ। এবং এই ধরনের গল্প আমাদের শুনতে হয়েছে যে লক্ষণ সেন নাকি 18 জন অশ্বারোহীর ভয়ে পালিয়ে গিয়েছিলেন। এই ইতিহাস ছাড়া আমরা কোনো ইতিহাস পাই না। এইটাকে এইভাবেও প্রশ্ন করা যায়, তাহলে কি বলার মতো ইতিহাস বাংলার নেই? না, প্রথমত বলি, লক্ষণ সেনকে 18 জন, এটা গল্প, এটা হতে পারে না। একটা তো চলে আসছে পাঠ্যপুস্তকও, মাঝে মাঝে আমরা এটা পড়েছি। তো এটার থেকেও বাংলার বীর নেই, গৌরব নেই, এটা বলা যাবে না। নেতাজি সুভাষের কথা যদি ছেড়েই দিই, শশাঙ্কের কথা আমরা বলতে পারি। শশাঙ্ক বাংলায় যখন রাজত্ব করেন, ওনার রাজ্য গৌড় রাজ্য একদম কনৌজ থেকে শুরু করে, পশ্চিমে কনৌজ থেকে শুরু করে পূর্বে কামরূপের আগে পর্যন্ত বিস্তৃত ছিল। একদম হিমালয়ের পাদদেশ থেকে শুরু করে দক্ষিণে কলিঙ্গ পর্যন্ত বিস্তৃত ছিল। কখনো কখনো গৌড়ের অন্তর্গত কলিঙ্গের একটা অংশও ছিল। সুতরাং এই বিরাট সাম্রাজ্য কিন্তু শশাঙ্ক তৈরি করেছিলেন। সেটা তো বীরের কথা বলা যেতেই পারে। কিন্তু তার আগে যদি যাওয়া যায়, মানে আমি একটু আগেই উল্লেখ করেছিলাম যে আলেকজান্ডার ভয় পেয়েছিলেন বাংলার বাহিনী, যদিও তখন বাংলা শব্দটা ওখানে ইউজ হয়নি। গঙ্গা রেডি, গঙ্গা আছে মানে আমরা ধরে নিচ্ছি গঙ্গার অববাহিকা। গঙ্গা রেডিতে যে বাহিনী অপেক্ষা করছে তার মুখোমুখি হতে চাননি নাকি। কিন্তু তারও আগে, এমনকি ভারতীয় পুরাণে, রামায়ণ বা মহাভারতে, সেখানেও কি বাংলার কোনো উল্লেখ কোথাও খুঁজে পেয়েছেন? হ্যাঁ, রামায়ণে খুব সামান্য আছে। আমি যদি প্রথম বলি, 300 খ্রিস্টপূর্বাব্দে, আজ থেকে 2300 বছর আগে, ঐতরেয় আরণ্যকে বঙ্গ কথাটা প্রথমে এসেছে, এবং বঙ্গকে বলা হয়েছে মগধের পার্শ্ববর্তী দেশ। দেখবেন এই আমাদের ষোড়শ মহাজনপদ, তাতে একদম পশ্চিমে গান্ধার মানে আফগানিস্তানের কথা রয়েছে একটা মহাজনপদ, আর পূর্বে শেষ হচ্ছে মগধ এবং অঙ্গ। তার পূর্বে কিন্তু আর নেই। এখানে মগধ মানে আজকের বিহার, একদিন বিহার, আর অঙ্গ অঙ্গ উত্তর বিহার, উত্তর বিহার, এই পর্যন্তই আর কি। তো এর পরে কিন্তু নেই, কিন্তু রামায়ণে আছে। সুগ্রীব মাতা সীতার খোঁজে বানর সেনাকে এই বঙ্গদেশে পাঠিয়েছিল, এটা একটা রয়েছে। আর একটা ছোট্ট রামায়ণের এই গল্পটা বা 2 লাইন আমি বলি, অনেকেই জানেন না। সেটা হচ্ছে দশরথের এক আত্মীয় চিত্ররথ, মানে কৌশল্যার বোন হচ্ছেন বর্ষিণী, বর্ষিণীর স্বামী চিত্ররথ, এই অঙ্গরাজ চিত্ররথ। তার হঠাৎ, এটা রামায়ণেরই গল্প, তার হঠাৎ ঠিক হলো ঐরাবতে চড়বেন ইন্দ্রের মতো। ঐরাবত হাতি, কিন্তু অঙ্গদেশে হাতির চল ছিল না রামায়ণের যুগে। কোথায় ছিল না, কামরূপে এবং বঙ্গে। তিনি কি করলেন, এই বঙ্গদেশে পাঠালেন হাতির খোঁজ করতে। এটা এইভাবে বঙ্গদেশটা রামায়ণে এসেছে। আর একটা লাইন আমি বলি, ভালো লাগবে। সেটা হচ্ছে যে ওই হাতির খোঁজ পেলেন পালকাপ্য মুনির আশ্রমে। পালকাপ্য মুনি হচ্ছে সমগায়নের পুত্র এবং হস্তিনী গর্ভজাত, এটা পুরাণের কথা। তো তিনি হাতি পালন করতেন। সেই হাতি চুরি করে আনলেন চিত্ররথ। এবার কিন্তু হাতিকে পালন করতে জানেন না, খেতে দিতে পারেননি, হাতি রুগ্ন হয়ে মরণাপন্ন। আবার পালকপ্পের খোঁজ পড়ল। পালকপ্প এলেন চম্পানগরীতে, এই অঙ্গদেশের রাজধানীতে, চিত্ররথের রাজধানীতে। তো তিনি চিকিৎসা করে সুস্থ করলেন। এবার তো রাজা বললেন কিভাবে করলেন। তো সেই যে পালকপ্প মুনি এবং চিত্ররথের কথোপকথন হাতির চিকিৎসা বিষয়ক, সেখান থেকে তৈরি হলো হস্তি আয়ুর্বেদ। এটা বোধহয় সর্বপ্রথম পশু চিকিৎসার বই।
হাতির আয়ুর্বেদে চিকিৎসায় হাতির সুস্থ করে বিজ্ঞান আর কি। তো এইভাবে রামায়ণে এসেছে। মহাভারতে অনেকবার এসেছে, মহাভারতে বঙ্গের কথা এসেছে অনেকবার। মানে ভীমসেন মধ্যম পাণ্ডব তিনি পুণ্ড্ররাজ মহোজকে পরাজিত করেছিলেন এবং তারপরে পরে বঙ্গদেশের বেশ কিছু পুন্ড্র মানে কোন জায়গাটা? হ্যাঁ, পুন্ড্র মানে আমাদের এখন রংপুর রাজশাহী জেলা বাংলাদেশে, এটা আমরা পুন্ড্র বলবো। এখান থেকে এখানকার রাজাকে পরাজিত করে ভীম আরো এগিয়ে এসেছেন, সমুদ্র পর্যন্ত এগিয়ে এসেছিলেন। এটা মহাভারতে উল্লেখ আছে। যুধিষ্ঠির আমাদের ভাগীরথী গঙ্গায় অবগাহন করেছিলেন। আরো বেশ কয়েকটা রয়েছে। তাম্রলিপ্তের রাজা মহিরুদ্ধের পুত্র তাম্রধ্বজ, উনি দ্রৌপদীর স্বয়ংবর সভায় ছিলেন, মহাভারতের কথা। তো দ্রৌপদী স্বয়ংবর সভায় ছিলেন, দ্রৌপদীকে তো লাভ করতে পারেননি। বন্ধুত্ব হলো দুর্যোধনের সঙ্গে, এবং দুর্যোধনের সঙ্গে বন্ধুত্ব মানে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাম্রধ্বজ, এবং কৃষ্ণের বিপক্ষে যুদ্ধ করেছেন। অর্থাৎ বাংলার যারা সেই সময়ের অধিপতি তারা মহাভারতের যুদ্ধে কৌরব পক্ষে লড়েছিলেন, কৌরব পক্ষে লড়েছিলেন, এবং কৃষ্ণের বিরুদ্ধে লড়াই করার আরো গল্প মানে কাহিনী যদি মহাভারতে রয়েছে। পুন্ড্র বাসুদেব তার নাম, তিনি ওই দ্বারকার কৃষ্ণ বাসুদেবের সঙ্গে লড়াই করেছিলেন। আবার আমাদের বান্যগড় হচ্ছে দিনাজপুরের এখন গঙ্গারামপুর, সেখানের রাজা দৈত্যবানের কন্যা উষার সাথে আমাদের কৃষ্ণের পুত্র প্রদ্যুম্নের পুত্র অনিরুদ্ধ, তাদের একটা প্রণয়ের সম্পর্ক ছিল। সেই অনিরুদ্ধ এবং উষা কিন্তু দৈত্যরাজ বান ওই যদুবংশের সাথে কেন বিয়ে দেবেন না? তো অনিরুদ্ধ ওই উষাকে হরণ করে নিয়ে গেছিলেন। এখনো বালুরঘাট থেকে গঙ্গারামপুরে যাওয়ার পথে উষাহরণ রোড বলে একটি রাস্তা আছে। যাই হোক, তো হরণ করেছিলেন। দৈত্যবানের সঙ্গে কৃষ্ণের যুদ্ধ হয়েছিল, দৈত্যবান হেরে গিয়েছিলেন, পরাজিত হয়েছিলেন, গোটা বান্যগড় রক্তে ভেসে গিয়েছিল। এই বান কিন্তু হরের, শিবের ভক্ত, আর হরি কৃষ্ণ, এই হরিহর যুদ্ধ বলা হয়, ওখান থেকেই এসেছে। এবং পুরো বান্যগড় রক্তে ভেসে যাওয়ার ফলে ওই জায়গার নাম শোণিতপুর হয়ে গেছিল। এইগুলো কিন্তু মহাভারতের গল্প। এবং ওই অঞ্চলে বানগড় বলে বোধহয় একটা আর্কিওলজিক্যাল সাইট আছে, একদম, কিন্তু সেটা বুদ্ধিস্ট সাইট বলে আমার যতদূর মনে হচ্ছে। অবশ্যই বাংলার, দেখুন বাংলার ওই যে বললাম আর্যরা সেভাবে ঢুকতে পারেনি বহুদিন পর্যন্ত, এবং বৌদ্ধরা তো এখানে, আমাদের বঙ্গদেশের ইতিহাস পড়তে গেলে আমাদের ওই বৌদ্ধ ইতিহাসই পড়তে হবে। আপনি গৌড়েই বলুন, তাম্রলিপ্ত বলুন, বানগড়ে বলুন, সবই কিন্তু বৌদ্ধ বিহার ইত্যাদি পাওয়া যায়। কিন্তু বৌদ্ধ কনসেপ্টটাই তো, বুদ্ধিজম শুরু হলো গৌতম বুদ্ধের হাত ধরে, এবং সেই শাক্য মুনির সময়, এটা আলেকজান্ডারের বোধহয় 300-350 বছর পরের। তার আগে যে বৈদিক ভারত, সেই বৈদিক ভারতে আপনি বলছেন বঙ্গের উল্লেখ আছে, কিন্তু সেখানকার মানুষ বেদ মেনে চলতেন না। ঘৃণা ভরে উল্লেখ আছে বলতে মানে বৌধায়নে বলা হয়েছে যে রাঢ় বঙ্গে পা দিলে প্রায়শ্চিত্ত করতে হবে, ঠিক আছে। এবং ওখানে মানে এই দেশের লোকদের পাখির সঙ্গে তুলনা করে, যে বন্য পাখির সঙ্গে, মানুষ ভাবাই হয়নি। হ্যাঁ, তারপরে শুধু বৈদিক কেন, এবং জৈনতেই আর্য মঞ্জুশ্রী মূলকল্পে সেখানেও এই দেশের মানুষকে অসুর ভাষাভাষী বলা হয়েছে। সুতরাং অবহেলা। কালিদাসও রঘুবংশে লিখেছেন, রঘুবীর যখন এখানে আসছেন, বাঙালিটা বেতসলতার মতো নুয়ে পড়েছে, জলে ভিজে বেতসলতা যেভাবে ডুবে যায় সেভাবে নুয়ে পড়ছে। সুতরাং এখানকার অধিবাসীদের এতটাই দুর্বল দেখানো হয়েছে। এবার এটা কালিদাস যদি এখানে জন্মাতেন হয়তো অন্য কিছু লিখতেন, তিনি কিন্তু এটা করেছেন। এবার বঙ্গদেশের এর অবহেলাটা আছে। তার মানে সংস্কৃত ভাষা চর্চা যে ভারতবর্ষে হতো, বাংলা তার বাইরে ছিল। পুরোপুরি বাইরে নয়, এই তো মহাভারতে আছে বলা, অবহেলা ছিল। এবং এটাই কি একমাত্র কারণ? গ্রিক যারা ঐতিহাসিক না বলে আমি বলবো, যারা আলেকজান্ডারের সঙ্গে এসেছিলেন এবং সেই সময়ের কথা আলেকজান্ডারকে গ্লোরিফাই করে লেখার দায়িত্বে ছিলেন বা নিয়েছিলেন, তাদের লেখায় ওই গঙ্গা রেড্ডির নাম পাওয়া যাচ্ছে। এবং গঙ্গা রেড্ডির এত শক্তিশালী বাহিনী, যাকে আলেকজান্ডার ভয় পাচ্ছেন,
কিন্তু তার 300-350 বছর পরে যখন বুদ্ধ আসছেন তখন ষোড়শ মহাজনপদ, সেখানে বাংলাকে পাওয়া সেখানে যাচ্ছে। বাংলা নেই। তাহলে 300 বছরের মধ্যে এত সমৃদ্ধশালী জনপদ কি তাহলে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল? নিশ্চয়ই নয়, সেটা হওয়ার কথা নয়। কিন্তু ওই যে বললাম, দীর্ঘ শত শত বছর ধরে ব্রাত্য করে রাখা, এটা একটা কারণ। সাহিত্যে, দর্শনে আমি বারবার যেটা তাহলে বলছি, এখানকার মানুষেরা যারা বেদকে গ্রহণ করেননি, বৈদিক মত মানেননি, তারা বুদ্ধিজম গ্রহণ করলেন। প্রথমে জৈনিজম, তারপরে বুদ্ধিজম। কিভাবে ছড়ালো, কতটা ছড়ালো? বাংলার ইতিহাসে তো পুরোটাই বৌদ্ধ। এবং পাল বংশ যখন এলো তখন তো পাল বংশের হাত ধরে, মানে ধরুন 750-এ গোপাল এলেন এবং প্রায় 1100 শতক পর্যন্ত তাদের সহযোগিতায় গোটা বাংলায়, বাংলা বলতে ঠিক কাকে আমি পরে বলছি, কোন জায়গাটাকে বলে, তো সেখানে কিন্তু বৌদ্ধ ধর্মের প্রসার কিন্তু ঘটেছে। এবং কলিঙ্গতেও আছে, ওড়িশাতেও আছে। কিন্তু সেখানে ইন্টারেস্টিং হচ্ছে, বুদ্ধ মারা যাওয়ার পরেও আপনি 700-তে যদি এসে দেখেন পাল বংশের হাত ধরে, 750-তে গিয়ে পাল বংশের হাত ধরে বুদ্ধিজম জনপ্রিয় হচ্ছে, তাহলে প্রায় 1300 বছর ধরে কি ছিল এখানে? 1300 বছর ধরে এখানে, ওই যে বললাম, এখানে অস্ট্রিক ভাষা গোষ্ঠীর মানুষ ছিলেন। বুদ্ধ কিন্তু এখান থেকে খুব বেশি দূরে না, দূরে নয়। বুদ্ধ ধর্ম আসতেও সেই অর্থে, আমি বলছি না যে পাল বংশের আগে বৌদ্ধ ধর্ম আসেনি, এসেছে। জৈন ধর্ম এসেছে অনেক আগে, অনেক আগে। মহাবীর এসেছেন এখানে, বৌদ্ধ ধর্মও এসেছে হাত ধরে। কিন্তু পাল বংশের থেকে শুরু করে বৌদ্ধ ধর্মের প্রসারটা অনেক রকম, মানে ভীষণ রকম ভাবে হয়েছে। তখন থেকে মানে রাজার প্যাট্রোনাইজেশন পাওয়া গেছে, তখন স্বীকৃতিটা পাওয়া গেছে তখন। তার আগে তো ছিল বৌদ্ধ ধর্ম। এবং এই জন্যই কি ইদানিং আমরা খুব শুনছি যে বাংলায় যে বড় বড় বৌদ্ধ বিহার ছিল, তার মধ্যে কিছু কিছুর বোধহয় খোঁজ ইতিমধ্যেই পাওয়া গেছে, এখন অবধি কিছু খোঁজ পাওয়া যায়নি। হিউয়েনসাংও এসেছিলেন, ফাহিয়েন এসেছিলেন, ইৎসুইং এসেছিলেন, এদের কথা বলতে পারি। তো এই যে এখনো পাওয়া যাচ্ছে এখানে, ইন্টারেস্টিং যে আমরা তাম্রলিপ্তে বর্গভীমার মন্দির বলি, ওটা ছিল বৌদ্ধ বিহার আগে। বৌদ্ধ বিহারের উপর বর্গভীমার মন্দির হয়েছে, ওটা বজ্রতারার মন্দির। বৌদ্ধ। তো এই ব্যাপারগুলো হচ্ছে, মানে বৌদ্ধ বিহার ভেঙে মন্দির, মন্দির ভেঙে মসজিদ, এটা ভারতের ইতিহাস। আপনার ভালো লাগুক, আমাদের ভালো না লাগুক, এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাস। আপনি বলছেন পালেদের সময়ে বৌদ্ধ ধর্মটা আরো বেশি জনপ্রিয় হলো, রাজা বৌদ্ধ যখন, তখন তার সেটা অনেক বেশি ছড়াবে। কিন্তু শশাঙ্ক তার আগে, আপনি আমাকে শশাঙ্কের কথা কিছু বলুন। কত বড় মহান রাজা ছিলেন, এবং সব থেকে বড় কথা, বাংলার ইতিহাসে পালেদের বা সেনেদের আগে শশাঙ্ক ছাড়া আর তো কোনো রাজার সেরকম নাম আমরা ইতিহাসে পাই না। হ্যাঁ, আমিও যেটুকু খুঁজেছি বা ইতিহাসে যেগুলো রয়েছে সেভাবে নেই। শশাঙ্ক মানে ইতিহাসে নিদর্শন যদি বলেন তাহলে শশাঙ্কই। এখন শশাঙ্ক তো বললাম, তার বিরাট, মানে একদম কনৌজ থেকে শুরু করে কামরূপের আগে পর্যন্ত তার রাজত্ব। তো শশাঙ্ক কনৌজের রাজা রাজ্যবর্ধনকে পরাজিত করলেন, হত্যা করলেন, বীরত্ব তো রয়েইছে। এবং শশাঙ্ক যতদিন বেঁচে ছিলেন, কনৌজের হর্ষবর্ধন এবং কামরূপের ভাস্কর বর্মা বাংলার এক ফোঁটা মাটি নিতে পারেনি। মানে ওরা অপেক্ষা করছিলেন কবে শশাঙ্ক মারা যাবেন। 637 খ্রিস্টাব্দে মারা গেলেন গৌড়াধিপতি শশাঙ্ক। তারপরে ওই বাংলার, মানে গৌড় রাজ্যের পূর্ব দিকটা হর্ষবর্ধন নিলেন, পশ্চিম দিকটা ভাস্কর বর্মা নিলেন। শশাঙ্কের বংশ পরিচয় কিছু পাওয়া যায়? মানে তিনি নিজে রাজা হলেন নিজের ক্ষমতায়, নাকি রাজা মানে বংশানুক্রমিক রাজা হয়েছিলেন? শশাঙ্কের কুল তো রয়েছেই, তো বলা যেতে পারে গুপ্ত বংশীয় রাজা। তো এখানে বেশ কিছু কথা রয়েছে। উনি তো গুপ্ত বংশীয় রাজা তো নিশ্চয়ই। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় একটা বংশানুক্রম দিয়েছেন। তিনি বলছেন জনৈক কৃষ্ণগুপ্ত, ইনি কিন্তু গুপ্ত বংশীয়। পরবর্তী ল্যাটার গুপ্ত, সেই কৃষ্ণগুপ্তের পরবর্তী কিছু পুরুষ মহাসেন গুপ্ত। তো মহাসেন গুপ্তের দুই সন্তান, এক হচ্ছে নরেন্দ্রগুপ্ত শশাঙ্ক, আরেকটা হচ্ছে মাধবগুপ্ত, আরেকজন মাধবগুপ্ত। এই নরেন্দ্রগুপ্ত শশাঙ্কই আমাদের শশাঙ্ক। এই গুপ্ত কি চন্দ্রগুপ্তের ট্র্যাডিশন বহন করছে, মানে মৌর্য সাম্রাজ্যেরই কোন অংশ?
সম্পূর্ণ নিশ্চিতভাবে বলতে পারলে হয়তো ভালো লাগতো। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বলেননি। রমেশচন্দ্র মজুমদার অস্বীকারই করেছেন যে ওই মগধের গুপ্ত আর এই কৃষ্ণগুপ্তের থেকে আসা নরেন্দ্রগুপ্ত শশাঙ্ক এক বংশের। রমেশচন্দ্র মজুমদার পুরোপুরি নস্যাৎ করেছেন, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় নস্যাৎ করেছেন, কিন্তু একটা ক্লু দিয়ে রেখেছেন, একটা সূত্র। সেটা খুব ইন্টারেস্টিং। কৃষ্ণগুপ্তের কথা তো বললাম। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বলছেন মোটামুটি 1903-এ এক সাহেব, ব্লক সাহেব, তিনি বৈশালীতে একটা মৃন্ময় মুদ্রা আবিষ্কার করলেন। সেখানে গোবিন্দগুপ্ত বলে একজনকে পেলেন। তো এই গোবিন্দগুপ্ত কে? ওই মুদ্রার উপরে গোবিন্দগুপ্তের নাম, মুদ্রার উপর গোবিন্দগুপ্তের নাম তিনি পেলেন। তিনি বলছেন যে এই বিক্রমাদিত্য যে চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার 3 সন্তান, কুমারগুপ্ত প্রথম, আর কন্যা প্রভাবতী গুপ্ত, আরেকজন হচ্ছেন গোবিন্দগুপ্ত। এখন ডি ব্লক বলছেন, অনুমান করছেন, নিদর্শন দেখাতে পারেননি, ওই গোবিন্দগুপ্তই হচ্ছে আমাদের কৃষ্ণগুপ্ত, মানে শশাঙ্কের পূর্বপুরুষ কৃষ্ণগুপ্ত। এই অনুমানটা যদি সত্যি হয় তাহলে কিন্তু সরাসরি বিক্রমাদিত্য চন্দ্রগুপ্তের সঙ্গে শশাঙ্ক যোগ হয়ে যাচ্ছেন। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে সেই বিক্রমাদিত্যের সভাসদ কালিদাস তিনি যেভাবে যে ভাষায় বর্ণনা করছেন তাতে তো মনে হয় না যে এই অঞ্চলকে তারা খুব উঁচু চোখে দেখছে। হ্যাঁ, এটা কিন্তু ওই গুপ্ত বংশদের নিজস্ব লড়াই, কারণ এই জাতির লড়াই। কারণ শশাঙ্ক কিন্তু হয় বিতাড়িত হয়ে অথবা উপেক্ষিত হয়েই কিন্তু বঙ্গদেশে এসেছেন মগধ থেকে শশাঙ্ক। সুতরাং একটা বৈরিতা থাকবেই, সে তার প্রতিফলন তো কালিদাসের মধ্যে থাকবে। যেখানে শশাঙ্ক কিন্তু খুব একটা ছাড়েননি গুপ্ত বংশ। শশাঙ্কের যে মুদ্রাগুলো পাওয়া গিয়েছে সেটাকে কেউ পাঠ করেছেন নরেন্দ্রগুপ্ত, কেউ পাঠ করেছেন নরেন্দ্রাদিত্য। আর এই নরেন্দ্রাদিত্য শশাঙ্ক, বিক্রমাদিত্য চন্দ্রগুপ্ত মিল আছে। তো এইগুলো দিক দিয়ে বলা যেতে পারে মগধের গুপ্তের সঙ্গে শশাঙ্কের কোনো না কোনো, হয় প্রত্যক্ষ নয় পরোক্ষ যোগ আছে। তবে যোগ থাকুক বা না থাকুক, শশাঙ্কের কৃতিত্বকে কিন্তু ছোট করা যাবে না। শশাঙ্ক সম্বন্ধে তো আমরা যা জানি, হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট হর্ষচরিতে লিখেছেন এবং দুর্নাম করেছেন। স্বাভাবিক, হর্ষবর্ধনের চিরশত্রু শশাঙ্ক, তো হর্ষবর্ধনের সভাকবি শশাঙ্ক সম্বন্ধে ভালো লিখবেন না কিছু। তিনি শশাঙ্ককে বলেছেন যে রাজ্যবর্ধনকে ছলে বলে কৌশলে হত্যা করেছেন। সত্য নাও হতে পারে, পরাজিত করেছেন। এবং রাজ্যবর্ধন তো হর্ষবর্ধনের ভগ্নিপতি। এবং শশাঙ্ক বৌদ্ধ বিহার ধ্বংস করেছেন। শশাঙ্ক নাকি আমাদের বোধগয়ার বোধিবৃক্ষ ধ্বংস করেছেন। কিন্তু দেখুন, শশাঙ্ক শৈব ছিলেন, কিন্তু দেখুন শশাঙ্কের রাজধানী কর্ণসীবনার মাত্র কিছু মাইল দূরেই রক্তমৃত্তিকা বিরাট বৌদ্ধ বিহার আছে। তখনও ছিল, তার পরবর্তী সময়েও ছিল। তাহলে শশাঙ্ক খুব বৌদ্ধ বিদ্বেষী এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। তিনি বৌদ্ধগয়ায় বৌদ্ধ বিহার ভাঙছেন আর নিজের রাজধানীর কয়েক মাইল দূরে রক্তমৃত্তিকাকে রেখে দিচ্ছেন, এটা তো হতে পারে না। কিন্তু শশাঙ্কর মৃত্যুর পর এত দ্রুত অবনতি হলো। সাধারণভাবে কি হয়, খুব পরাক্রমশালী রাজা তার অন্তত 2 পুরুষ 3 পুরুষ পর্যন্ত কিছু পরাক্রম থেকে যায়, কিন্তু শশাঙ্কের ক্ষেত্রে কি এটা কোনো ব্যতিক্রম? এটা বিস্ময়। শশাঙ্ক মারা যাওয়ার পর 637 খ্রিস্টাব্দে এই ভাস্কর বর্মা এলেন কামরূপে, হর্ষবর্ধন এলেন, কিন্তু এরা স্থায়ীভাবে তো রাজত্ব করেননি। এরা দখল করে নিলেন স্থানীয় যারা রাজা, তাদের হাতে দায়িত্ব দিয়ে আবার কনৌজে ফিরে গেলেন, ভাস্কর বর্মা কামরূপে ফিরে গেলেন। স্থানীয় রাজারা, এখানে বলি ভুক্তিপতি, বিষয়পতি, মণ্ডলপতি, এদের হাতে ক্ষমতা চলে এলো। এরা একদম ক্ষুদ্র ক্ষুদ্র, ছোট ছোট, যাদের রাজনৈতিক ক্ষমতা নেই, সৈন্যবল নেই, কিন্তু শাসন করার অধিকার আছে। কিন্তু শশাঙ্কের ডিসেন্ডেন্ট কেউ ছিলেনই না। ছিলেন। শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবগুপ্ত রাজা হয়েছেন, কিন্তু তিনি যোগ্য নন। তার কিছু হাত ঘুরে জয়নাগের কাছে এলো দায়িত্ব, তারা যোগ্য ছিলেন না। জয়নাগ সামান্য কিছু প্রতিফলন দেখিয়েছেন এবং সেটা উইদিন 30 ইয়ার্স
শশাঙ্কের মৃত্যুর 20-30 বছরের মধ্যেই কিন্তু একদম বঙ্গদেশ রাজাহীন হয়ে গেলেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত এটা নিয়ে আলোচনা করিনি যে বাংলার চেহারাটা তখন আজকের প্রেক্ষিতে যদি হিসেব করি কি, মানে বাংলা বা বঙ্গদেশ বলতে কি বোঝায়, শান্তনুবাবু এই জায়গাটা একটু স্পষ্ট করে নেওয়া দরকার আগে। হ্যাঁ, বঙ্গদেশ যেটা বলছি সেটা কিন্তু এখনকার বাংলা, পশ্চিমবাংলা এরকমটা নয়। একটু পুরাণ থেকে যদি শুরু করি, বলি রাজার 5 পুত্র ছিলেন, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, শুম্ভ, শুন্থ। এই 5 রাজপুত্র 5টা অঞ্চলে রাজত্ব করেছেন, জনবসতি স্থাপন করেছেন। তো সুতরাং এই 5টা অঞ্চল তাদেরই নামে নামাঙ্কিত হয়। অঙ্গ আমরা জানি, একটু আগে বললাম উত্তর বিহার, চম্পানগর তার রাজধানী। কলিঙ্গ আমরা জানি উড়িষ্যা। বাকি রইল বঙ্গ, শুম্ভ, শুন্থ। এই 3টে অঞ্চলকে যদি একত্র করি এবং তাকে আবার 8টা ভাগ করি, তাহলে আমরা পাব রাঢ়, বরেন্দ্রী, পুন্ড্র, বঙ্গ, বঙ্গাল, সমতট, তাম্রলিপ্ত, কজঙ্গল। 8টাই হলো। এই অঞ্চলগুলো মানে বঙ্গ আর বঙ্গাল আলাদা আলাদা। আমি বলছি বর্তমানে এগুলো কোনগুলো। তো এর মধ্যে বঙ্গ এবং বঙ্গাল তো আলাদা এবং আমাদের রাঢ়ের থেকেও আলাদা। তো এই 5টা অঞ্চলকে আমরা বাংলা বলতে পারি। প্রথমে বলি রাঢ়, যেটা আমরা এখন বলি উত্তর রাঢ়, দক্ষিণ রাঢ়, আমরা বলতে পারি বর্ধমান, বীরভূম, হুগলি, এই হচ্ছে রাঢ়। তারপরে আসছে বরেন্দ্রী, এখন যেটা দিনাজপুর, সেটা হচ্ছে তখনের বরেন্দ্রী। মানে দুটো দিনাজপুর মিলিয়ে বাংলাদেশের দিনাজপুর আর আমাদের দিনাজপুর মিলে বরেন্দ্রী। তার একটু উত্তর পূর্বে পুন্ড্র। খুব খ্যাত, এই পুন্ড্রের নামই মহাভারতে আছে। এই পুন্ড্র হচ্ছে বর্তমানে বাংলাদেশের রংপুর এবং রাজশাহী জেলা। এই হচ্ছে পুন্ড্র। তার একটু নিচে ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, এটা হচ্ছে বঙ্গ। আর বঙ্গাল হচ্ছে বরিশাল। বঙ্গ বঙ্গাল দুটোই বাংলাদেশে চলে গেল, আমাদের একটু রাগ হতে পারে, কিন্তু ইতিহাস তাই বলছে। মানে এই দিকটা পুরোটাই জঙ্গল ছিল, হয়তো সুন্দরবন এত দূর অব্দি বিস্তৃত ছিল না, তাম্রলিপ্ত তো এখানেই, তাম্রলিপ্ত ছিল। হ্যাঁ। তো তার নিচে মানে বাংলাদেশেরই নিচে কুমিল্লা, এটা হলো সমতট। আচ্ছা। এবং এক্সট্রিম পূর্বে যদি যাই, কর্মান্ত বসাক, এটা আমি আগে বলিনি, এই 8টার ভাগে নয়। এই কর্মান্ত বসাক হচ্ছে কামতাপুর এখনকার। তো এদিকে আসি তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত আমরা জানি এখন তমলুক। আচ্ছা, হরিকেল বলে একটা জায়গা ছিল। হ্যাঁ, বলছি এই তাম্রলিপ্তর পশ্চিম হচ্ছে কজঙ্গল। সেই কজঙ্গল হলো আমাদের বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়খণ্ড। কজঙ্গল হিউয়েনসাংয়ের সিইউকিতেও আছে কজঙ্গল, উষর, পাহাড়, জঙ্গলময়, এখনও কিন্তু তাই। কজঙ্গল পুরুলিয়া আর ঝাড়খণ্ড বলুন তাই। আর হরিকেল হচ্ছে এই বঙ্গ, বঙ্গাল, সমতট, কর্মান্ত বসাকের আগে পর্যন্ত এই অঞ্চলটাকে একসঙ্গে হরিকেল বলা হচ্ছে। এটা একটা বড় অঞ্চল। আচ্ছা। তো এইবার আমরা তো গায়ের জোরে বলতে পারি না, বলবো কি যে এই রাঢ়, পুন্ড্র, বঙ্গ, বঙ্গাল সব মিলেই বাংলা, গায়ের জোরে বলছি না। এর নিদর্শন রয়েছে। যেমন মহাস্থানগড়ের একটা শিলালিপি পাওয়া গেছে, সেখানে পুন্ড্রবাসীদের বলা হচ্ছে যে সংবঙ্গীয় জাতি, বঙ্গ কথাটা চলে আসছে। সুতরাং পুন্ড্র বঙ্গের মধ্যে, বাংলার মধ্যে। আর বাংলা এই শব্দটি প্রথম পাওয়া যায় ময়নামতি তাম্রশাসনে, কুমিল্লার ময়নামতি তাম্রশাসনে। এখানে এক রাজা ছিলেন, তিনি শ্রী বাংলা মৃগাঙ্ক এই উপাধিটা নিয়েছিলেন। সুতরাং বাংলার চন্দ্র। এটা কত সাল? এগুলো সবই 300 খ্রিস্টপূর্বাব্দ। 300 খ্রিস্টপূর্বাব্দ। হ্যাঁ। তার মানে তখনই বাংলা শব্দটা এসে গিয়েছে, মানে আজ থেকে 2300 বছর আগে। আমি একটা জিনিস একটু মানে এইভাবে যদি জিজ্ঞাসা করি যে শশাঙ্ক ওই সময়ের সব থেকে বড় রাজা, তো ওনাকেই পাওয়া যাচ্ছে, তার আগে পরে সেরকম কাউকে পাওয়া যাচ্ছে না, কিন্তু শশাঙ্ক কি বাঙালি ছিলেন? হ্যাঁ, শশাঙ্ক তো রাঢ় অঞ্চলের রাজা ছিলেন। গৌড় তো রাঢ়ের মধ্যেই পড়ে। তো আমি যদি ধরি এই 8টা অঞ্চল, তার মধ্যে রাঢ়ও তো পড়ছে, তাহলে বলা যেতে পারে যে তিনিও
বঙ্গদেশেরই, মানে বাঙালি রাজা ছিলেন, বঙ্গ বলবো না, বঙ্গ তো আলাদা, বাঙালি রাজা ছিলেন, বাংলার রাজা ছিলেন। এবার তার পরবর্তীকালে তর্ক থাকতে পারে তিনি মগধ থেকে এসেছেন বা যা কিছু করেছেন, কিন্তু আমরা বাঙালি কাকে বলবো? যারা বাংলা ভাষায় কথা বলেন, যাদের সংস্কৃতি এই অঞ্চলের সংস্কৃতির সঙ্গে এক, এবং যারা বংশ পরম্পরায় বহুদিন ধরে এই অঞ্চলে বাস করছেন। এই তিনটে শর্তের মধ্যে অন্তত একটাও যদি হয়, তাদের আমরা বাঙালি বলবো। সেটা 3000 বছর আগের ক্ষেত্রেও প্রযোজ্য, এখনের ক্ষেত্রেও প্রযোজ্য। সেই অর্থে শশাঙ্ককে বাঙালি বলা শশাঙ্ক যায়। তো সেই অর্থে বাঙালি। কিন্তু বাংলা ভাষা, আজকের বাংলা ভাষার কোনো পূর্ব রূপ, সেটা কতদিন আগে পর্যন্ত এখনো পর্যন্ত প্রমাণ হয়েছে যে ছিল? এমন আমরা আমাদের রেগুলার সিলেবাসের মধ্যে চর্যাপদ পড়েছি, তখন পড়তে হতো, এবং চর্যাপদকে প্রাচীনতম বাংলা নিদর্শন বলা হতো। এখনো কি সেটাই স্ট্যান্ড করছে, না থিওরি চেঞ্জ হয়ে গেছে? কিছুদিন আগে পর্যন্ত চর্যাপদই প্রাচীনতম বাংলা ভাষা নিদর্শন ছিল, এবং চর্যাপদ 1000 বছর আগের কথা। এবং এই কারণে মজার বিষয়, বাংলাকে বিশ্বের শ্রুতিমধুরতম ভাষা ইত্যাদি অনেক কিছু বলা হয়েছে, বাংলায় নোবেল প্রাইজ এসে, কিন্তু বাংলাকে ওই ঐতিহ্যশালী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, হেরিটেজ ল্যাঙ্গুয়েজ বলা হতো না। তার একটা ক্রাইটেরিয়া ছিল, সেটা হচ্ছে যে 1500 বছরের পুরনো হতে হবে। চর্যাপদ কিন্তু সেই শর্তটা পালন করছিল না। 2024 সালে, গত বছর, আমাদের পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তরের অধীনে একটা গবেষণা হয়। সেখানে ল্যাঙ্গুয়েজ রিসার্চ গ্রুপ তারা একটা অভিধান আবিষ্কার করলেন, সংস্কৃত চৈনিক অভিধান, খ্রিস্টীয় 8ম শতকে লেখা। খ্রিস্টীয় 8ম শতক মানেই হয়ে যাচ্ছে 1300-1400 বছর, 1200 বছর আগের কথা হয়ে যাচ্ছে, তো 1000 বছর ক্রস করে যাচ্ছে। সেই চৈনিক সংস্কৃত অভিধানে কিছু বাংলা শব্দ পাওয়া গেছে। আচ্ছা, তার মানে অভিধানে 1200 বছর আগে যদি বাংলা শব্দ আসে, তারও 300 বছর আগে, 400 বছর আগে অন্তত বাংলা ভাষা ছিল, অনুমান করে নেওয়া যায়। তাহলে বাংলা ভাষা অন্তত 1500 বছরের পুরনো। সেই স্বীকৃতিটা কিন্তু হেরিটেজ ল্যাঙ্গুয়েজ, সেই স্বীকৃতিটা কিন্তু বাংলা পেয়েছে, সম্প্রতি পেয়েছে। তার মানে এখনো আবিষ্কার হয়ে চলেছে। আরেকটা কথা বলি, শুধু তাই নয়, আইসো বৈশো এই যে কথাগুলো আমরা বলি, এগুলো প্রায় 2600 বছর আগে ব্যবহৃত হতো, এই শব্দগুলো, যেটা আমরা এখনো বলি। কিরকম ভাবে বুঝলেন? 2600 বছর, মানে যিশুর জন্মের 600 বছর আগের কথা বলছেন? একদম। এই অভিধানগুলোতেই পাওয়া গিয়েছে এই ধরনের অভিধান, এবং মূলত চৈনিক অভিধানগুলোয় পাওয়া গিয়েছে। এই যে বুদ্ধ যোগ বলছি বাংলার সঙ্গে, বুদ্ধ যোগ, চীনবাসীদের সঙ্গে ভারতের যা যোগাযোগ ছিল, তার থেকে অনেক বেশি যোগাযোগ ছিল বৌদ্ধ যুগের বাংলার। এই যে এখানকার পুঁথি চীনে যাচ্ছে, তিব্বতে যাচ্ছে, ধর্মীয় কারণেই, ওই ধর্মীয় অনুশীলনের জন্যই তারা নিয়ে যাচ্ছে। সেখান থেকে কিন্তু একটা ভাষাগত, সাংস্কৃতিক একটা মেলবন্ধন তখন থেকেই তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আমার ধারণা অনেকেই জানেন যে বাংলায় বৌদ্ধ পণ্ডিত, অনেক বড় বড় বৌদ্ধ পণ্ডিত বাংলায় তৈরি ছিলেন, এবং সেই শিলভদ্র বলুন, অতীশ দীপঙ্কর বলুন, শান্তিদেব, এরা বাংলারই মানুষ, তারা বৌদ্ধ পণ্ডিত হিসেবে একেবারে শিখরে গিয়েছিলেন, এবং তাদের কাছে প্রচুর বিদেশ থেকে ছাত্ররা আসতেন। অবশ্যই সেই সূত্রেই এই বাংলা শব্দগুলো আজকে চীন থেকে আবিষ্কার হচ্ছে, বা তিব্বত থেকে। একদম তাই। এই যে আমি বললাম যে বাংলার ইতিহাস বাংলায় না খুঁজে যদি তিব্বতে বা চীনে খোঁজা যায়, বেশি পাওয়া যাবে। এই যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা, শ্রমণ বৌদ্ধ ভিক্ষুরা মুসলমান আক্রমণে যখন পালিয়ে গেলেন, প্রচুর পুঁথি নিয়ে চলে গেছিলেন। সেই কারণে আমাদের ইতিহাস এই পুঁথির নিদর্শনগুলো খুব কম পাচ্ছি। আরেকটা কারণ হচ্ছে নালন্দাকে ধ্বংস করা হয়েছে। নালন্দার যে পাঠাগার, রত্নসাগর, রত্নদধি, রত্নরঞ্জক, এই 3টে পাঠাগার জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এবং এটা সত্যি। পরবর্তীকালে নালন্দায় পোড়া ইটের এগুলো পাওয়া গিয়েছে। তো সেখানে অজস্র বই বাংলার ইতিহাস পড়ে গেছে। তখন তো আসলে বাংলার ইতিহাস লেখা হতো না, সবই ধর্মগ্রন্থ।
তার ফলে সেখানে ধর্মগ্রন্থগুলো পুড়ে যাওয়ার ফলে বাংলার ইতিহাস অনেকখানি গেছে। মানে তখন যাই লেখা হচ্ছে তা লিখছেন ধর্মীয় গুরুরা এবং ধর্মাচরণের জন্যই লেখা হচ্ছে, অবশ্যই। কিন্তু তার ভেতরেই তখনকার সমাজ, অর্থনীতি, কৃষ্টি, রাজনীতি, তখনকার সংস্কৃতি প্রতিফলিত হচ্ছে। অবশ্যই। এবং নালন্দার ওই 3টে লাইব্রেরি, এক একটা নাকি 9-10 তলা লাইব্রেরি ছিল ওখানে। একদম। সেই 3টে লাইব্রেরির বই যদি থাকতো তাহলে এই ইতিহাসের অনেক বাংলার ইতিহাস অন্যভাবে লেখা হতো। বাংলার ইতিহাস অন্যভাবে লেখা হতো ওই লাইব্রেরিগুলো যদি থাকতো এবং লাইব্রেরির বইগুলো যদি থাকতো। তাহলে কি বাংলার মাটির নিচে এখনো এই ধরনের বৌদ্ধ বিহার, যা আমরা খোঁজই পাইনি, হয়তো মাটির নিচে বসে পড়ে আছে, যেখানে পৌঁছতে পারলে আরো বেশ কিছু অতীত নিদর্শন পাওয়া যাবে? অবশ্যই। যেমন আমাদের কলকাতার কাছেই চন্দ্রকেতুগড়ের কথা বলি, 300 খ্রিস্টপূর্বাব্দে, মানে আজ থেকে 2300 বছর আগে সমৃদ্ধ নগরী ছিল চন্দ্রকেতুগড়। কিন্তু চন্দ্রকেতুগড়ে এক্সকাভেশন কম হয়েছে, আরও বেশি হওয়ার প্রয়োজন রয়েছে, হয়তো কিছু পাওয়া যাবে। আচ্ছা, আমাদের হাতে সময় কমে আসছে, যে জায়গাটা থেকে শুরু করেছিলাম ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। শশাঙ্ক মারা গেলেন, তারপরে একটা অরাজক অবস্থা তৈরি হলো, এবং তারপরেই নাকি ওই গোষ্ঠীপতিরা নির্বাচন করলেন, অনেকটা আমাদের আজকে রাষ্ট্রপতি নির্বাচনের ভঙ্গিতে, যে আমাদের একটা রাজা দরকার, যা ক্ষমতা থাকবে, যার যথেষ্ট ক্যাপাবিলিটি থাকবে, এবং সেরকম একজন রাজা তারা খুঁজে বার করে তাকে রাজা করলেন গণতান্ত্রিক পদ্ধতিতে। এটা আদৌ সত্যি? হ্যাঁ, এটা অন্তত আমরা যদি বৌদ্ধ টেক্সটগুলো যদি পড়ি, আমরা যদি তারনাথের কথা লেখা পড়ি, যেটা তারানাথ বলে যাকে আমরা চিনি বলি, সেখানে কিন্তু প্রকৃতিপুঞ্জের কথা রয়েছে। প্রকৃতিপুঞ্জ একটা বডি, যেখানে রাজপুরুষ থাকবেন না, যেখানে মহাশান্তি বিগ্রহিক মহামন্ত্রী থাকবেন, স্বার্থবাহ মানে বণিক সম্প্রদায় থাকবেন, শিক্ষিত সম্প্রদায় থাকবেন, তারা মিলে প্রকৃতিপুঞ্জ, এবং তারা রাজা নির্বাচন করেন, তাদের টেক্সট যদি ধরি। কিন্তু এবং গোপালকে কিন্তু এভাবেই নির্বাচন করা হয়েছিল তাদের মত অনুযায়ী। এবং গোপাল খুব একদম রাস্তায় ঘুরে বেড়ানো লোক নয়, মানে বরেন্দ্রীর সামন্ত পুত্র ছিলেন গোপাল, এবং বপ্পট যার নাম। আমার লেখা উপন্যাসটা এই বপ্পটকে নিয়েই। তিনি বীর ছিলেন, বীর পুত্র। ধর্মপালের খালিমপুর তাম্রশাসনে বপ্পটের কথা এবং তার পিতা দ্বৈত বিষ্ণুর কথা বলা আছে। তো এই গোপাল কিন্তু একদম ঘুরে বেড়ানো। বপ্পট আর গোপাল কি একই? না, বপ্পটের পুত্র হচ্ছে গোপাল। আচ্ছা। দ্বৈত বিষ্ণু ছিলেন সর্ববিদ্যায় পারদর্শী খালিমপুর তাম্রশাসন অনুযায়ী। দ্বৈত বিষ্ণুর পুত্র হচ্ছে বপ্পট, যিনি ছিলেন বীর, খণ্ডিতা রাতি, মানে অস্ত্রের আঘাতে শত্রুর মস্তক খণ্ডিত করেন। সেই বপ্পটের পুত্র হচ্ছে গোপাল। বরেন্দ্রীর লোক, সামন্ত পুত্র বপ্পট, এবং তাকে বুদ্ধিস্ট টেক্সট অনুযায়ী এই প্রকৃতিপুঞ্জ তাকে রাজা নির্বাচন করেন, এবং সেটা করতে গিয়ে শশাঙ্ক 637, সেখান থেকে প্রায় 100 বছর পেরিয়ে গেছে। সেই অরাজক মাৎসন ন্যায়ের থেকে মুক্তি পাওয়ার জন্য গোপালকে তারা রাজা করেছিলেন। তবে এর বাইরে এই প্রকৃতিপুঞ্জের ইতিহাসে নিদর্শন নেই। যদি এই প্রকৃতিপুঞ্জ সত্যি হয়, তাহলে আমাদের বাংলার রাজনীতি, আবার যে বলা হয় বাঙালি রাজনৈতিক সচেতন এবং গণতান্ত্রিকভাবে রাজা নির্বাচন করার ব্যাপার কিন্তু আজ থেকে অত বছর আগে, 1500 বছর আগেও কিন্তু বাংলা দেখিয়েছে, এটা বলা যেতে পারে। এই যে 100 বছরের কথা বলছেন, শশাঙ্কের মৃত্যুর পর 100 বছর প্রায় অরাজক অবস্থা চলে বাংলায়। এই অরাজকতার ছবি কিভাবে জানা গেল এবং কতটা অরাজক ছিল? এটা বুদ্ধের টেক্সট থেকেই পাওয়া যায়, মানে বৌদ্ধ টেক্সট থেকেই পাওয়া যায়। এই সময় যারা এসেছিলেন, ফাহিয়েন, হিউয়েনসাংয়ের ভ্রমণ বৃত্তান্ত সি ইউকি, এবং আরেকজন বৌদ্ধ ভিক্ষু এসেছিলেন যার নাম খুব একটা জানাশোনা হয় না, সেটা তিনি হলেন ইৎসিং এসেছিলেন 671 খ্রিস্টাব্দে, এবং বাংলায় ছিলেন। নালন্দায় তিনি 10 বছর পড়াশুনো করেছেন, এবং তাম্রলিপ্তে 2 বছর ছিলেন, এবং উনি এই সংস্কৃত এবং প্রাচীন চৈনিক ভাষার অভিধান রচনা করেছেন। তাদের টেক্সট থেকে কিন্তু এই মাৎসন ন্যায়ের কথা পাওয়া যায়। মানে এরকম যে শশাঙ্কের মৃত্যু হলো, মানবদেব হাত ঘুরে জয়নাগ, তার মাঝে শিশু বলে একজন রাজা ছিলেন, মানে 3 দিনের মধ্যে তার মাথা কাটা গিয়েছিল, মানে রাজা হওয়ার 3 দিনের মধ্যেই এইরকম ঘটনা ঘটেছে। রাজা বহুদিন ধরে পায়নি ভারতের, মানে এই পুরা বাংলায়
100 বছর ধরে কোনো রাজা পাওয়া যায়নি, যোগ্য রাজা পাওয়া যায়নি। তো তার ফলে হলো কি, বাণিজ্য ধ্বংস হয়ে গেল। বাণিজ্য ধ্বংস হলেই কি হয়, মেরুদণ্ডটা ভেঙে যায়, অর্থনীতি নষ্ট হয়ে গেল। তো তখনকার যারা সামন্ত তারা শাসনের পরিবর্তে শোষণ করতে লাগলো, তারা সবাই লুণ্ঠনকারী হয়ে গেল। যারা বণিকরা আসছে সরস্বতীর বেয়ে তাম্রলিপ্তে আসছে, তাদের লুণ্ঠন করা, তাদের প্রোটেক্ট করার পরিবর্তে লুণ্ঠন করা শুরু করলো, বাণিজ্য বন্ধ হলো। এবং আরেকটা ব্যাপার এইখানে, কারণ ওই সময়ে তাম্রলিপ্ত বন্দরটা কিন্তু লুপ্তপ্রায় হয়ে গেল। বাংলার রাজনীতি অর্থনীতি কিন্তু গৌড় এবং তাম্রলিপ্তকে কেন্দ্র করে এবং সপ্তগ্রামকে কেন্দ্র করে। এই গঙ্গা নদীর দিক পরিবর্তনের ফলে তাম্রলিপ্তর যে গঙ্গা নদীর ধারে, সেই ধারাটা শুকিয়ে গেল। আচ্ছা, তার ফলে গঙ্গা নদীটা কিছুটা পূর্ব দিকে সরে গেল। এই কারণে কিন্তু তাম্রলিপ্ত বন্দরটা লুপ্ত হয়ে গেল খ্রিস্টীয় ৫ম ৬ষ্ঠ শতক থেকেই। মানে শশাঙ্কের সঙ্গে সঙ্গেই তাম্রলিপ্ত একদম আস্তে 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 নষ্ট হয়ে গেল। তার ফলে বাণিজ্য নষ্ট হলো, অর্থনীতি নষ্ট হলো। এইটা এই একটা নদীর ধারের বন্দর বাংলায় তো আরো ছিল, তাম্রলিপ্ত ছাড়াও সপ্তগ্রামের নাম পাওয়া যায়। চাঁদ সওদাগর তো সপ্তগ্রাম থেকেই বোধহয় বাণিজ্যে যাচ্ছিলেন। হ্যাঁ, এইখানে যেটা বলার, এই সপ্তগ্রাম থেকে গঙ্গা ভাগ হলো, গঙ্গা যমুনা সরস্বতী। একটা যে ভাগীরথী গঙ্গা, একটা যমুনা, একটা সরস্বতী। এখন ভাগীরথী গঙ্গা এখনো আছে, বহুবার দিক পরিবর্তন করেছে। যমুনা লুপ্তপ্রায়, সরস্বতীও লুপ্তপ্রায়। এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি, এই সরস্বতী নদীকে অবজ্ঞা করলে হবে না। এই গঙ্গা ভাগীরথীর কিছুকাল পর্যন্ত মূল প্রবাহটা কিন্তু সরস্বতী পথেই হয়েছে, যে সরস্বতী পথ শুকিয়ে গেছে এখন। এই সরস্বতী নদীটা যখন আসছে, সেখানে দামোদর মিশছে, সেখানে রূপনারায়ণ মিশছে, মানে দ্বারকেশ্বর, শিলাবতী, মুন্ডেশ্বরী, এরা মিশে সরস্বতীকে সমৃদ্ধ করছে। এই সরস্বতী পথেই গঙ্গা প্রবাহিত হয়ে সমুদ্রে আসছে এবং এটাকেই গঙ্গা বলা হচ্ছে। এবং এই গঙ্গার ধারেই কিন্তু ছিল তাম্রলিপ্ত, সপ্তগ্রাম, আরম্য, যেটাকে বলে আরামবাগ, তারপরে গোদ্রুম দ্বীপ, মানে নদীয়ার যে দ্বীপগুলো, এইগুলো ছিল কিন্তু এর ধারেই। এবং এখানে বাণিজ্য কেন্দ্র অনেক গড়ে উঠেছে। বেতড় এখন যেটাকে বলা হয়, এগুলো কিন্তু বাণিজ্য কেন্দ্র। তার পরবর্তীকালে আদিগঙ্গা এসেছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু মূল ধারাটা কিন্তু ওইটাই ছিল। আচ্ছা, এই সরস্বতী আর বেদের সরস্বতী কি এক? আচ্ছা, বেদের সরস্বতী হচ্ছে সিন্ধু মাতা সরস্বতী, সপ্তধী সিন্ধু মাতা। মানে এই সরস্বতী, বেদের সরস্বতী হচ্ছে সিন্ধুর কন্যা, সিন্ধুর উপনদী। এটা তো আফগানিস্তান থেকে আসছে। এটা পৌরাণিক নদী, তার নিদর্শন পাওয়া যায়নি। কখনো কখনো বলা হয় বদ্রীনাথে একটা ছোট্ট জায়গায় সরস্বতীকে দেখা যায়, না হলে তার পাতাল প্রবেশ হয়েছে। এটা পৌরাণিক কাহিনী। সরস্বতীকে সত্যিই, ওই বৈদিক সরস্বতীকে কিন্তু পাওয়া যায়নি। কিন্তু এই সরস্বতী এইবার এই আবার আলাদা নয়ও, পুরাণ মতে নয়। কেন? ভৌগোলিক মতে তো আলাদা বটেই। পুরাণ মতে বলা হচ্ছে ওখানে হচ্ছে যুক্ত বেনি, গঙ্গা যমুনা সরস্বতী মিশছে, আর সেই গঙ্গা এসে সপ্তগ্রামে হচ্ছে মুক্ত বেনি, সেও ওই গঙ্গা যমুনা সরস্বতী 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সুতরাং এটা যদি আমরা মেনে নিই, তাহলে ওই পৌরাণিক সরস্বতী এই সরস্বতী। তাহলে একমাত্র এই অরাজকতার কারণেই তাম্রলিপ্ত বা সপ্তগ্রামের মতো বন্দরগুলো নষ্ট হয়নি, একই সঙ্গে ভৌগোলিক কারণেও নষ্ট হয়েছিল। কিন্তু গোপাল যখন রাজা হচ্ছেন, তিনি তো আবার বাংলার গৌরব ফিরিয়ে আনছেন। তারপরে পালেরা বেশ বংশ পরম্পরায় রাজত্ব করছেন, তারপরে আসছেন সেনেরা, তারাও বংশ পরম্পরায় রাজত্ব করছেন। অর্থনীতি তো তাহলে অল্টারনেটিভ তৈরি হয়েছিল। তাম্রলিপ্ত কেন্দ্রিক ছিল না, তখন হয়ে গেল গৌড় কেন্দ্রিক। যদিও গোপাল ঠিক কোথায় রাজধানী স্থাপন করেছিল এখন আমরা জেনে উঠতে পারিনি। ধর্মপাল গৌড় ছিলেন, তখন অর্থনীতিটা গৌড় কেন্দ্রিক। কর্ণসুবর্ণ তো, মানে শশাঙ্কের রাজধানীও তো কর্ণসুবর্ণ, সেটাও কি গৌড় নাকি গৌড় থেকে আলাদা? অনেকটাই আলাদা। গৌড়ের উত্তরে কর্ণসুবর্ণ কাঞ্চনা, মুর্শিদাবাদ। গৌড় হচ্ছে এখন গৌড়, যেটা মানে মালদার পশ্চিমবঙ্গের কিছুটা, এবং চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের, সেটা মিলে কিন্তু প্রাচীন গৌড়। এই গৌড়ের ইতিহাস কত দিনের? মানে আমরা তো যখন ওই মুসলিম শাসন চলছে, সেই সময়ের গৌড়েরই গিয়ে নিদর্শন দেখি। ওখানে যারা বেড়াতে যান, তারা গিয়ে পুরনো মসজিদ, ভেঙে পড়া মসজিদ, সুলতানের বাড়ি, এইসবই দেখে আসেন। হ্যাঁ,
গৌড়ের ইতিহাস তো বৌদ্ধ যুগেও রয়েছে, শশাঙ্কের আগেও রয়েছে। গৌড় সমৃদ্ধ নগরী গৌড় ছিল। সমৃদ্ধ নগরী। কিন্তু এর কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স কি ওখানে এখনো পাওয়া যায়? শশাঙ্কই তো আছেন, কর্ণ সুবর্ণ শশাঙ্ককেই তো বলা হয় গৌড়াধিপতি, এবং এই গৌড়কে কেন্দ্র করেই শশাঙ্কের রাজধানী গৌড় রাজ্য। সুতরাং গৌড় তো খুব ভালোভাবেই ছিল বলা যেতে পারে। তখন গৌড় হিসেবে রাজ্য, কখনো গৌড় একটা নগর, আর এখন গৌড় একটা ছোট্ট এলাকা। এই শশাঙ্কের মৃত্যুর পর যে অরাজক পরিস্থিতি 100 বছর ধরে চলল, বাংলার ইতিহাসে এরকম অরাজক পরিস্থিতি আবার কখনো তৈরি হয়েছে? না, সেরকমভাবে রাজাহীন সেরকম অরাজকতা ইতিহাসে তো নেই। কারণ আমরা যদি ইতিহাস দেখি, পালেদের পর সেনেদের পর যখন মুসলিম ইনভেশন শুরু হলো, তারপরে আস্তে আস্তে পরিস্থিতি বদলাতে শুরু করলো। এরপরে উল্লেখযোগ্য বাংলায় বলতে সেই 12 ভূঁইয়ার ইতিহাস, 12 ভূঁইয়ার ইতিহাস সেইভাবে দেখুন, মুঘলরা তো এইভাবেই করে, মুঘলরা নিশ্চিতভাবে যাদের পাঠিয়েছেন, যেমন বখতিয়ার খলজির কথা যদি বলি, খলজি আমল, মুঘলের আগে বখতিয়ার খলজির আমরা বলি, প্রচুর অপবাদ দিই যে বখতিয়ার খলজি নালন্দা আক্রমণ করলেন, বৌদ্ধদের মেরেছেন। ইনার নাম বখতিয়ার খলজি নয়, এনার নাম ইখতিয়ার উদ্দিন। এর পুরো নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এই বিন বখতিয়ার খলজি মানে হচ্ছেন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির পুত্র, মানে সচিন রমেশ টেন্ডুলকার, রমেশ যেমন বাবার নাম সেরকম। তো এই ইখতিয়ার উদ্দিন এলেন, এই ধ্বংস করেছে। তো এই বিচ্ছিন্নভাবে মুঘলরাও যেমন শাসন করেছেন, কিন্তু সেইভাবে প্রমিনেন্ট রাজা সেভাবে কিন্তু বাংলা পায়নি। কিন্তু উপকূলীয় অঞ্চল, ফলে বহির্বাণিজ্যের কেন্দ্র হিসেবে বাংলা যদি শশাঙ্কের সময় খুব উল্লেখযোগ্য অবস্থানে থাকে, পরবর্তীতেও নিশ্চয়ই উল্লেখযোগ্য অবস্থানে ছিল। কারণ আমরা দেখছি যে আকবর বাংলা থেকে যে পরিমাণ রাজস্ব নিয়ে যাচ্ছেন, রাজস্ব কখন ওই পরিমাণ তৈরি হবে? কোনো বাণিজ্য থাকলে তবে সেখানে সম্পদ তৈরি হয়। পরবর্তীতে ইংরেজরা তারাও এসে এই অঞ্চলেই ইন্টারেস্ট দেখিয়েছেন। অর্থাৎ লিখিত কোনো এভিডেন্স না থাকলেও এটা অনুমান করা যায় এটা এই সমৃদ্ধি বাংলা চিরকালই ছিল। অবশ্যই, কারণ বাংলা নদীমাতৃক দেশ, কৃষি প্রধান দেশ, এখানে কৃষি সবসময়ই ভালো ছিল। এবং ওই মাৎস্যন্যায় ছাড়া তার পরবর্তীতে গোপাল যখন বিষয়টিকে আয়ত্তে নিয়ে চলে এলেন, তারপর সেন বংশ, বল্লাল সেন যথেষ্ট প্রমিনেন্ট রাজা, স্পষ্ট তার শাসন ব্যবস্থা, লক্ষণ সেন পর্যন্ত। সুতরাং একদম মাৎস্যন্যায়ের মতো দুরাবস্থা কিন্তু বঙ্গদেশে হয়নি। কিন্তু সেনেরা তো আবার হিন্দুত্বে ফেরত এলেন, মানে বেদে ফেরত এলেন, একদম হিন্দুত্বে এলেন। আদিসুর, বল্লাল সেন এরা বৈদিক ব্রাহ্মণদের আমন্ত্রণ জানালেন, 5 জন ব্রাহ্মণ, বল্লাল সেন কুলীন ব্রাহ্মণদের আমন্ত্রণ জানালেন। এইভাবে ব্রাহ্মণদের প্রবেশ ঘটল, সংস্কৃতিতে পরিবর্তন এলো, এবং এই পুরো ব্যাপারটাই কিন্তু ওই বৌদ্ধদের কাউন্টার করার জন্য। বৌদ্ধরা ধীরে ধীরে অপসারিত হলো, ব্রাহ্মণ্য বৈদিক ধর্ম এলো এবং সংস্কৃতি পরিবর্তিত হতে থাকলো। কিন্তু বাংলার যে বর্তমান সংস্কৃতি, এতে ব্রাহ্মণ্য বৈদিক যেমন মিশেছে, আমরা বৌদ্ধ ধর্মের মিশ্রণ পাই। আমরা অস্ট্রিক ভাষী যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, তাদেরকে আমরা ছাড়িনি। আমি বলছি, এই যে আমরা বলি খাঁ খাঁ করছে দুপুর, কিংবা গলা খাকড়ি দিচ্ছি, এগুলো অস্ট্রিক ভাষা। কলা, ধান, লাউ, লেবু, এগুলো সব অস্ট্রিক ভাষা। এমনকি কার্পাস, কম্বল অস্ট্রিক ভাষা। আমাদের বিয়েতে যে গাত্র হরিদ্রা হয়, কলা গাছ আমাদের পুজো অর্চায় লাগে, হলুদ, সিঁদুর, এগুলো সব অস্ট্রিক ভাষাভাষীদের কালচার। মানে আমরা এই হাতটা ছাড়িনি। কিন্তু বৈদিকরা এসেছেন, বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম এসেছেন, আমরা দুর্গা পুজো করছি, কিন্তু পুজোর আচার আচরণ বৌদ্ধ ধর্ম মিশে আছে, অস্ট্রিক ভাষা মিশে আছে। এই সংস্কৃতি থেকে আমরা কিন্তু, ওই জন্য বলেছিলাম, বাঙালি বৈদিক ধর্ম মানছেন, হিন্দু ধর্ম মানছেন, আবার তাদের স্বাতন্ত্র আষ্ট্রেপৃষ্ঠে ধরে রাখছেন। খুব ইন্টারেস্টিং। গায়ে হলুদ বেদের নয় বা সনাতন ধর্মের বিষয় নয়, এটা সত্যি আমরা অনেকেই। এবং বিয়েতে যে গুটি খেলা, কড়ি খেলা, এগুলো কিন্তু সব অস্ট্রিক কালচার থেকে এসেছে।
কিন্তু সিঁদুর আমি শুনেছি সিন্ধু সভ্যতাতেও নাকি তার নিদর্শন ছিল। হ্যাঁ, আছে আছে। মানে সেক্ষেত্রে বেদের ভেতরে হয়তো সিঁদুরের ব্যবহার হ্যাঁ, ছিল সেই ছিল, সময়, ছিল, ছিল। বা স্বস্তিকা চিহ্নের হ্যাঁ, ব্যবহার, এগুলো এই যে- তো ওই সময়ে পাওয়া গেছে। হ্যাঁ, এখানে এই যে হলুদ গুঁড়ো, এই যে যে ব্যাপারগুলো, এই বিষয়টা স্ট্রিক। অনেক ধন্যবাদ শান্তনুবাবু। এই ধরনের আলোচনা শুরু করলে মনে হয় এই কথা এইগুলো বলতেই থাকি। বাংলার ইতিহাস নিয়ে এখনো নিঃসন্দেহে আমার ধারণা অনেক চর্চা করতে হবে। অবশ্যই। আপনারা যারা ব্যক্তিগত উদ্যোগে এই নিয়ে কাজ করেছেন তাদের জন্য, তাদের প্রতি বাঙালির কৃতজ্ঞতা থাকবে। আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরও ধন্যবাদ। আজকের ইনসাইটে আমরা কথা বলছিলাম বাংলার ইতিহাস, মূলত 7 শতক, মানে 7th সেঞ্চুরি 8th সেঞ্চুরি, এই সময়ের যে ইতিহাস যতটুকু পাওয়া যায় সেটা নিয়ে আমরা মূলত কথা বলেছি। তবে কথা প্রসঙ্গে আমরা আলেকজান্ডারের সময় বা বুদ্ধের সময়তেও পিছিয়েছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখছিলেন আজকের ইনসাইট, আপনারা দেখছেন হাই নিউজ।